সাহেব, আপনারা অনেক দিন ধরে খাচ্ছেন, আজ টাকা দিয়ে দিন। যখন তুই জানিস যে আমরা টাকা দিই না, তখন বারবার কেন চাইছিস? সাহেব, আমার আম্মার ওষুধ আনতে হবে, তাই তিনি টাকা চাইছেন। আরে পাগল মহিলা, এটা কি করলি তুই? আমার সব জামা কাপড় নষ্ট করে দিলি। স্যার, আমরা এ টাকা দিই না, তাই এ ইচ্ছা করে বদলা নিচ্ছে। একে ধরো, থানায় নিয়ে চলো, সেখানেই সব জিজ্ঞাসা করা হবে। সাহেব, আমার মাকে কোথাও নিয়ে যাবেন না। তিনি খুব অসুস্থ সাহেব, আমার মাকে ছেড়ে দিন। বেটা, ইনি তোমার বাবা। ইনি শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। যদি আমার কিছু হয়ে যায়, তবে তুমি ওনার কাছে চলে যেও। কিন্তু মা, আপনি আমাকে এই কথা আগে কখনো বলেননি কেন? আপনি কি বিশ্বাস করবেন, মাত্র ১০ টাকার একটি কচুরি আর পুলিশের এক চিমটি অহংকার একটি সাজানো সংসার ধ্বংস করে দিয়েছিল। কিন্তু ১০ বছর পর রাস্তার ধুলোবালি থেকে যখন এক রাজপুত্রের উদয় হলো, তখন থরথর করে কাঁপতে শুরু করলো খোদ পুলিশ বিভাগ। বন্ধুরা, সম্পূর্ণ কাহিনী কি জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তবে তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনারা কে কোথায় থেকে দেখছেন। ১৩ বছরের এক কচুরি বিক্রেতা ছেলে, যার মাকে পুলিশ সবার সামনে মারধর করল, এবং সেই ছেলেই রাস্তায় ভিক্ষা করতে করতে নিজের আসল বাবার মুখোমুখি হলো। তারপর যে সত্য সামনে এলো, তা পুরো সিস্টেমকে নাড়িয়ে দিল। কলকাতার বড় বাজারের কাছে একটি ভাঙাচোরা ঝুপড়িতে অঞ্জলি তার ১৩ বছরের ছেলে আয়ানের সাথে থাকত। দুজনের জীবন মোড়ের মাথায় একটি কচুরির ঠেলা দিয়ে চলত। ভোর ৪টেয় উঠে অঞ্জলি ময়দা মাখত, মশলা তৈরি করত, আর আয়ান তাকে সাহায্য করতে লেগে পড়ত। সকাল ৬টার মধ্যে তারা মোড়ে পৌঁছে যেত এবং ঠেলা লাগিয়ে নিত। গরম কচুরি আর ছোলে ভটুরের গন্ধে মোড় ম করত। ১০ টাকায় একটি কচুরি, ২০ টাকায় দুটি, ৫০ টাকার প্লেট ভটুরে। আয়ান ক্রেতাদের ডাকত, প্লেট সাজিয়ে দিত, টাকা সামলাত। তার হাত তেলে চটচটে থাকত, জামাকাপড় পুরনো আর ছেঁড়া, কিন্তু চোখে ছিল নিজের মায়ের জন্য কিছু করার জেদ। অঞ্জলির শরীর গত কয়েক মাস ধরে ক্রমাগত খারাপ হচ্ছিল। বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, মাঝে মাঝে মাথা ঘুরে যেত। ডাক্তার পরীক্ষা করে জানিয়েছিলেন যে হার্টের অসুখ আছে, অপারেশনের প্রয়োজন হবে এবং খরচ ১ লক্ষ টাকার উপরে হবে। অঞ্জলি আয়ানকে কিছু বলেনি, কিন্তু আয়ান বুঝে গিয়েছিল। সে দেখত কিভাবে তার মা রাতে লুকিয়ে ব্যথায় কাতরাচ্ছে, কিভাবে ওষুধ লুকোচ্ছে, কিভাবে হাসার চেষ্টা করছে। আয়ান ঠিক করেছিল যে সে যেভাবেই হোক টাকা জোগাড় করবে। সে সকালে ঠেলার কাজ করত, দুপুরে পাশের দোকানে মাল বহনের কাজ করত, সন্ধ্যায় আবার ঠেলায় ফিরে আসত। রাতে যখন অঞ্জলি ঘুমিয়ে পড়ত, তখন আয়ান হোটেলে বাসন ধুতে চলে যেত। মাত্র ৩-৪ ঘন্টার ঘুমে তার কাজ চলছিল। অঞ্জলি যখন জানতে পারল, সে আয়ানকে অনেক বোঝালো, কিন্তু আয়ান মানল না। সে বলেছিল, মা, তোমার চিকিৎসার জন্য আমি কিছুও করতে পারি। অঞ্জলির চোখে জল এসে গিয়েছিল। সে ভাবত কিভাবে তার জীবন এখানে এসে পৌঁছালো। কয়েক বছর আগে পর্যন্ত সে অনির্বাণ চ্যাটার্জির স্ত্রী ছিল, যিনি শহরের নামী ব্যবসায়ী ছিলেন। বড় বাড়ি, গাড়ি, চাকর-বাকর সব ছিল। আয়ানের বয়স যখন ৩ বছর ছিল, তখন অনির্বাণ আর অঞ্জলির মধ্যে কথায় কথায় ঝগড়া শুরু হয়। অনির্বাণের ব্যবসার দিকে মনোযোগ বেশি থাকত, বাড়ির দিকে কম। অঞ্জলির মনে হতো সে এবং আয়ান অবহেলিত হচ্ছে। ছোটখাটো বিষয়ে তকরার হতে শুরু করে। একদিন ঝগড়া এতটাই বেড়ে গেল যে দুজনেই ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু প্রশ্ন ছিল আয়ানের। দুজনেই তাদের ছেলেকে খুব ভালোবাসত। কেউই আয়ানকে ছাড়তে রাজি ছিল না। মামলা কোর্টে গেল। অনির্বাণ তার উকিলের পুরো ফৌজ লাগিয়ে দিল, কিন্তু কোর্ট রায় অঞ্জলির পক্ষে দিল। ৩ বছরের শিশু মায়ের সাথেই থাকবে, এটাই ঠিক হলো। অনির্বাণ ভেঙে পড়ল। সে অঞ্জলিকে খোরপোশ দেওয়ার কথা বলল, কিন্তু রাগের মাথায় অঞ্জলি মানা করে দিল। সে বলল, আমার তোমার টাকার দরকার নেই, আমি আমার ছেলেকে নিজেই বড় করব। অনির্বাণ বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু অঞ্জলি নিজের সিদ্ধান্তে অনড় থাকল। অনির্বাণ মুম্বাই চলে গেল এবং সেখান থেকে তার ব্যবসা সামলাতে লাগল। অঞ্জলি শুরুতে বাপের বাড়ি চলে গিয়েছিল, কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারল না। দাদা বৌদির খোঁটা শুনতে হতো। সে একটি ছোট ঘর ভাড়া নিল এবং ছোটখাটো কাজ করে সংসার চালাতে লাগল। আয়ান ধীরে ধীরে বড় হতে থাকল, স্কুলে ভর্তি হলো, কিন্তু টাকার অভাবে পড়াশোনা ছাড়তে হলো। অঞ্জলি চেষ্টা করেছিল, কিন্তু পরিস্থিতি সঙ্গ দেয়নি। তারপর একদিন অঞ্জলি ঠেলা লাগানোর সিদ্ধান্ত নিল। সে কচুরি ভালো বানাতে জানত, বাড়িতেও বানাতো। সে ভাবল, কেননা এই কাজই শুরু করা যাক। কিছু টাকা জমিয়ে সে একটা পুরনো ঠেলা কিনল এবং মোড়ে কচুরি বিক্রি করতে লাগল। শুরুতে খুব অসুবিধে হয়েছিল। মানুষ নানা রকম কথা বলতো। কেউ বলতো, এই শিক্ষিত মহিলা ঠেলা কেন লাগাচ্ছে? কেউ বলতো, স্বামী ছেড়ে দিয়েছে হয়তো তাই। অঞ্জলি সব শুনত এবং চুপ থাকত। তার শুধু নিজের ছেলের চিন্তা ছিল।
ধীরে ধীরে তার কচুরি জনপ্রিয় হতে থাকল। মানুষ স্বাদের প্রশংসা করত, ক্রেতা বাড়তে লাগল। আয়ানও বড় হয়ে গিয়েছিল এবং মায়ের পুরো সঙ্গ দিত। দুজনে মিলে পরিশ্রম করত এবং কোনোভাবে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। মোড়ে রোজ সকাল সন্ধ্যায় পুলিশের টহল চলত। অমিত, সুজয়, রাকেশ, বিক্রম, রোহিত ৫ জন কনস্টেবল এই এলাকায় মোতায়েন ছিল। শুরুতে তারাও ক্রেতা হয়ে আসত এবং কচুরি খেত, টাকাও দিত। কিন্তু তারপর ধীরে ধীরে তাদের ব্যবহার পাল্টাতে লাগল। একদিন অমিত বলল, আরে ভাই, আমরা তো রোজ তোমার এখানে আসি, একটু ছাড় তো দেওয়া উচিত। অঞ্জলি হেসে বলল, সাহেব, যে দাম সবার জন্য তাই নিচ্ছি। অমিত চটে গেল। সে বলল, দেখো, বেশি তেজ দেখিও না, আমরা চাইলে তোমার ঠেলা এখান থেকে সরিয়ে দিতে পারি। অঞ্জলি ভয় পেয়ে গেল, কিন্তু আয়ার মাঝখানে বলে উঠল, সাহেব, আমরা কোনো ভুল কাজ করছি না, আমাদের লাইসেন্সও আছে। সুজয় আয়ানের দিকে তাকিয়ে বলল, ছোড়া বড়দের মাঝখানে কথা বলে, চুপ থাক, নইলে থাপ্পড় মারব। আয়ান চুপ হয়ে গেল। অঞ্জলি বলল, সাহেব, আপনারা আসুন, কচুরি খান, আমি যতটা কম করতে পারি করব। সেই দিনের পর পুলিশরা রোজ আসতে লাগল। কখনো ১০ টাকায় ৩টে কচুরি চাইত, কখনো ৫০ টাকার প্লেটে মাত্র ২০ টাকা দিত। অঞ্জলি মানা করতে পারত না, কারণ তার ভয় ছিল যে এরা হয়তো তার ঠেলা সরিয়ে দেবে। এরপর ধীরে ধীরে পুলিশরা আরও বেহায়া হতে লাগল। এখন তারা টাকা না দিয়েই চলে যেত। অঞ্জলি কিছু বললে অমিত বলতো, আরে কাল দিয়ে দেব, এত তারা কিসের? কিন্তু কাল আর আসত না। সপ্তাহে ৪-৫ বার তারা আসত এবং বিনা পয়সায় খেয়ে চলে যেত। আয়নের খুব রাগ হতো। সে বলতো, মা, এদের সাফ না করে দাও। কিন্তু অঞ্জলি ভীত ছিল। সে বলতো, বেটা, ছেড়ে দে, আমরা গরিব মানুষ, ওদের সাথে লড়তে পারবো না। আয়ান বুঝতে পারত না যে এটা কেমন বিচার। পুলিশ যারা মানুষের সাহায্যের জন্য থাকে, তারাই গরিবদের লুটছে। একদিন অমিত, সুজয় এবং রাকেশ ৩জন জিপ থেকে নামল এবং ঠেলার কাছে এলো। অমিত বলল, আজ খুব খিদে পেয়েছে, জলদি ৫টা করে কচুরি দাও, আর হ্যাঁ, চাটনি বেশি দেবে। অঞ্জলি চটপট প্লেট তৈরি করল এবং সামনে রাখল। ৩জনে তৃপ্তি করে খেল এবং তারপর জিপের দিকে এগোতে লাগল। আয়ান সাহস করে বলল, সাহেব, টাকা? অমিত থামল, ঘুরল এবং আয়ানের দিকে তাকালো। সে বলল, কি বললি তুই? আয়ান আবার বলল, সাহেব, আপনি কচুরি খেয়েছেন, টাকা দিয়ে দিন। অমিত জোরে অট্টহাসি দিল। সুজয় আর রাকেশও হাসতে লাগল। অমিত বলল, আবে ছোড়া, আমাদের কাছে টাকা চাইছিস? আয়ান বলল, সাহেব, আমার মা অসুস্থ, ওনার ওষুধের টাকা লাগবে। আপনারা রোজ আসেন আর টাকা না দিয়ে চলে যান। অমিতের মুখ রাগে লাল হয়ে গেল। সে আয়ানের গালে সজোরে এক থাপ্পড় মারল। আয়ান টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। অঞ্জলি দৌড়ে গিয়ে আয়ানকে তুলতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, সাহেব, মাফ করে দিন, ও বাচ্চা, ভুল হয়ে গেছে। অমিত বলল, ভুল হয়ে গেছে? তোমরা জানো না কার সাথে কথা বলছো? আমরা পুলিশ, আমরা চাইলে তোমাদের এক্ষুনি থানায় নিয়ে যেতে পারি। অঞ্জলি হাত জোড় করে দাঁড়িয়ে পড়ল। সে বলল, সাহেব, প্লিজ আমাদের মাফ করে দিন, আমরা গরিব মানুষ। সুজয় বলল, চল, এখন জলদি আবার কচুরি দে, আর এবার চাটনির বাটিটাও দে। অঞ্জলি কাঁপা কাঁপা হাতে আবার কচুরি তৈরি করল এবং চাটনির বাটি নিয়ে এলো। অমিত বাটিটা নিল এবং কচুরিতে চাটনি ঢালতে লাগল। তখনই হঠাৎ অঞ্জলির হাত কেঁপে গেল এবং চাটনির কিছুটা অংশ অমিতের খাঁকি উর্দিতে পড়ে গেল। অমিত জোরে চিৎকার করে উঠল, দেখ কি করলি তুই! সে অঞ্জলির গালে সজোরে এক থাপ্পড় মারল। অঞ্জলি চক্কর খেয়ে পড়ে গেল। আয়ান চিৎকার করল, মা! এবং তাদের দিকে দৌড়ে এলো। অমিত বলল, এটা ও ইচ্ছা করে করেছে, আমরা টাকা দিইনি, তাই ও বদলা নিচ্ছে। অঞ্জলি কাঁদতে কাঁদতে বলল, না সাহেব, আমার হাত থেকে ভুল করে পড়ে গেছে, আমি ইচ্ছা করে করিনি। সুজয় বলল, চুপ কর। সে ঠেলাটাকে ধাক্কা দিল। কচুরি আর ছোলার কড়াই মাটিতে পড়ে গেল। রাকেশ প্লেটগুলো ছুঁড়ে ফেলে দিল। সব জিনিসপত্র ছড়িয়ে পড়ল। আয়ান চিৎকার করল, এমন করবেন না, এটা আমাদের রুজি রুটি। অমিত আয়ানকেও ধাক্কা দিল এবং বলল, চুপ থাক, নইলে তোকেও থানায় বন্ধ করে দেব। চারদিকে ভিড় জমে গেল। মানুষ দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। সবাই ভয় পাচ্ছিল, পুলিশের সাথে কে পাঙ্গা নেবে। অমিত, সুজয় আর রাকেশ জিপে বসল এবং চলে গেল। অঞ্জলি আর আয়ান মাটিতে বসে কাঁদছিল। সব জিনিস নষ্ট হয়ে গিয়েছিল। ভিড় ধীরে ধীরে কমতে শুরু করল। কিছু লোক সহানুভূতি দেখালো, কিন্তু কেউ সাহায্য করল না। আয়ান ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র গোছাতে শুরু করল। অঞ্জলি বলল যে এখন আমরা আর ঠেলা লাগাবো না। ওই দিনের যা রোজগার ছিল
সব বরবাদ হয়ে গিয়েছিল। রাতে যখন দুজনে ঝুপড়িতে ফিরল, তখন অঞ্জলি আয়ানের হাত ধরল এবং বলল, ব্যাটা, যদি আমার কিছু হয়ে যায়? আয়ান তার ঠোঁটে আঙুল রাখল এবং বলল, মা, এমন কিছু হবে না, আমি আছি তো। অঞ্জলির চোখে জল এসে গেল। অন্যদিকে মোড়ে সায়ন নামের একজন উকিল রোজ সকালে কচুরি খেতে আসত। সে হাইকোর্টের নামী উকিল ছিল। অঞ্জলির বানানো কচুরি তার খুব পছন্দ ছিল। গত 2 বছর ধরে সে রোজ আসত। সে দেখেছিল কিভাবে অঞ্জলি আর আয়ান মেহনত করে কাজ করত। তার দুজনের প্রতি সহমর্মিতা ছিল। কিন্তু আজ যখন সে মোড়ে পৌঁছাল, তখন ঠেলা ছিল না। সে অবাক হল। এমনটা প্রথমবার হল। সে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করল যে ওই মহিলা আর ছেলেটি কোথায় যারা এখানে কচুরি বিক্রি করত। একজন দোকানদার জানালো যে কয়েকদিন আগে পুলিশরা তাদের খুব মেরেছিল এবং তাদের সব জিনিসপত্র ফেলে দিয়েছিল। তখন থেকে তারা এখানে আসেনি। সায়নের রক্ত টকবক করে ফুটে উঠল। সে জিজ্ঞাসা করল, পুলিশরা এমন কেন করল? দোকানদার জানালো যে পুলিশরা রোজ আসত এবং ফ্রিতে খাবার খেত। একদিন ওই মহিলার হাত থেকে ভুল করে চাটনি এক পুলিশকর্মীর উর্দিতে পড়ে যায়। ব্যাস, তারপর তারা খুব মারে। সায়ন জিজ্ঞাসা করল, কেউ কি ভিডিও বানিয়েছিল? দোকানদার বলল, আমি জানি না। সায়ন আরও কয়েকজনকে জিজ্ঞাসা করল। সবাই বলছিল যে হ্যাঁ, আমরা দেখেছিলাম, কিন্তু কারোর কাছে ভিডিও ছিল না। সায়ন নিরাশ হয়ে গেল। সে ভাবল, যদি কোনো প্রমাণ না থাকে তবে সে কেস লড়বে কিভাবে? সে ফিরে যেতে লাগল। তখনই একজন লোক তার কাছে এলো এবং বলল, সাহেব, আপনি কিছু জিজ্ঞাসা করছিলেন? সায়ন বলল, হ্যাঁ, আমি ওই মহিলা আর ছেলের ব্যাপারে জানতে চাই যারা এখানে কচুরি বিক্রি করত। লোকটা বলল, সাহেব, আমার কাছে ওই দিনের ভিডিও আছে। সায়নের চোখ চকচক করে উঠল। সে বলল, সত্যি? লোকটা বলল, হ্যাঁ সাহেব, আমি এখানেই কাছেই থাকি। সেদিন আমি আমার ছাদে দাঁড়িয়েছিলাম এবং সব কিছু দেখেছি। আমি আমার মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। সায়ন বলল, আমাকে ওই ভিডিও দেখাও। লোকটা সায়নকে নিজের ঘরে নিয়ে গেল এবং মোবাইল বের করে ভিডিও দেখালো। সায়ন ভিডিও দেখল তো তার রক্ত গরম হয়ে গেল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল কিভাবে পুলিশরা টাকা না দিয়ে কচুরি খাচ্ছে, কিভাবে অমিত আয়ানকে থাপ্পড় মারল, কিভাবে অঞ্জলির হাত থেকে চাটনি পড়ল, কিভাবে পুলিশরা তাকে মারল আর ঠেলা ফেলে দিল। ভিডিওতে আওয়াজও রেকর্ড ছিল। অমিত বলছিল, দেব না আমরা তোর টাকা, কি করে নিবি বল? সায়ন লোকটিকে বলল, এই ভিডিওটা আমাকে পাঠিয়ে দাও। লোকটা ভিডিও সায়নের নম্বরে পাঠিয়ে দিল। সায়ন তক্ষুনি সিদ্ধান্ত নিল যে সে এই পুলিশদের বিরুদ্ধে কেস লড়বে। সে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল এবং সাথে লিখল, এরাই আমাদের রক্ষক, যারা গরিবদের লুট করে, মারে এবং তাদের রুজিরুটি কেড়ে নেয়। এই পুলিশদের বিরুদ্ধে আমি কেস দায়ের করছি। ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ দেখল। সব জায়গায় আলোচনা শুরু হলো। মিডিয়াও বিষয়টি তুলল। নিউজ চ্যানেলগুলোতে বিতর্ক শুরু হলো। মানুষ পুলিশের সমালোচনা করতে লাগল। পুলিশ বিভাগে হুলস্থুল পড়ে গেল। সায়ন কোর্টে কেস দায়ের করে দিল। অমিত, সুজয়, রাকেশ, বিক্রম, রোহিত, অমিল, আকাশ, নীল, প্রীতম এবং মনোজ সবার বিরুদ্ধে কেস হল। পুলিশ বিভাগ সবাইকে সাসপেন্ড করে দিল। মিডিয়ায় এত আলোচনা ছিল যে কোনো উকিলই এই পুলিশদের কেস লড়তে রাজি হচ্ছিল না। সবাই ভয় পাচ্ছিল যে যদি তারা এদের কেস নেয় তবে জনরোষ তাদের ওপরও পড়বে। একদিন অঞ্জলির শরীর আরও খারাপ হলো। তার তেজ জ্বর এলো এবং শ্বাস নিতে খুব কষ্ট হতে লাগল। আয়ান তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সতর্ক করে দিলেন যে এখন আর দেরি করা যাবে না, তক্ষুনি অপারেশন করতে হবে, নইলে বিপদ বেড়ে যাবে। আয়ান বলল, ডাক্তারবাবু, আর কয়েকটা দিন, আমি টাকার ব্যবস্থা করছি। ডাক্তার কড়াভাবে বললেন, দেখো বেটা, আমি তোমার বাধ্যবাধকতা বুঝতে পারছি, কিন্তু রোগীর প্রাণ বেশি জরুরি। যদি 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা না হয় তবে আমি দায়ী থাকব না। আয়ানের সামনে অন্ধকার নেমে এলো। 1 সপ্তাহ, মাত্র 1 সপ্তাহ। সে কোথা থেকে এত টাকা আনবে? এরই মধ্যে অঞ্জলি তাকে নিজের কাছে ডাকল। সে দুর্বল গলায় বলল, আয়ান, আমাকে তোমার সাথে কিছু কথা বলতে হবে। আয়ান বসে পড়ল। অঞ্জলি তার বালিশের নিচ থেকে একটা পুরনো ছবি বের করল। তাতে 3 জন ছিল, একটি ছোট বাচ্চা, একজন মহিলা এবং একজন পুরুষ। আয়ান মন দিয়ে দেখল। বাচ্চাটা হয়তো সে নিজেই ছিল, মহিলা তার মা। কিন্তু এই লোকটা কে ছিল? অঞ্জলি বলল, ব্যাটা, ইনি তোমার বাবা। আয়ান চমকে গেল। সে জিজ্ঞাসা করল, কি? অঞ্জলি সব গল্প শোনাল। কিভাবে সে আর অনির্বাণ চ্যাটার্জি বিবাহিত ছিল, কিভাবে আয়ানের জন্ম হলো, কিভাবে ঝগড়া হলো এবং কিভাবে ডিভোর্স হলো। আয়ান সব শুনতে থাকল। তার বিশ্বাসই হচ্ছিল না। অঞ্জলি বলল, ব্যাটা, তোমার বাবা খুব ধনী। তিনি এখন কলকাতাতেই থাকেন। খবরের কাগজে ওনার ছবি বেরোয়। তিনি শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আয়ান জিজ্ঞাসা করল, তাহলে আপনি আমাকে আগে কেন বলেননি? অঞ্জলি বলল, আমি চাইনি যে তুমি ওনার কাছে যাও।
আমার আর ওনার পথ আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু তুমি আমার ছেলে। আমি তোমাকে নিজেই বড় করতে চেয়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। আমি জানি না আর কতদিন বেঁচে থাকব। যদি আমার কিছু হয়ে যায় তবে তুমি ওনার কাছে চলে যেও। উনি তোমার বাবা, তোমাকে সামলে নেবেন। আয়ানের চোখে জল এসে গেল। সে বলল, মা, এমন কিছু হবে না। আমি আপনাকে কিছু হতে দেব না। আমি টাকার ব্যবস্থা করে ফেলব। অঞ্জলি বলল, বেটা, আমাকে কথা দাও যে যদি আমার কিছু হয়ে যায় তবে তুমি তোমার বাবার কাছে চলে যাবে। আয়ান মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, কিন্তু আপনার কিছু হবে না। অঞ্জলি ছবিটা আয়ানের হাতে রাখল এবং বলল, এটা সামলে রেখো। আয়ান ছবিটা নিজের পকেটে রাখল। সেই রাতে আয়ান ঘুমাতে পারল না। ডাক্তার খুব কম সময় দিয়েছিলেন, তাই সে সকালেই বেরিয়ে পড়ল এবং মানুষের কাছে ভিক্ষা করতে লাগল। সব গাড়ি আর সব বড়লোকদের দেখে সে তাদের পায়ে পড়ে যাচ্ছিল এবং বলছিল, সাহেব, আমাকে কিছু টাকা দিন। আমার মা খুব অসুস্থ। কয়েকদিনের মধ্যে যদি ওনার চিকিৎসা না হয় তবে উনি মারা যাবেন। কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। সে এদিক ওদিক রাস্তায় দৌড়াচ্ছিল, কাঁদছিল, চিৎকার করছিল, কেউ তো আমাকে সাহায্য করো। হঠাৎ সামনে থেকে একটা বড় কালো গাড়ি আসতে দেখা গেল। গাড়িটা ধীর গতিতে চলছিল। আয়ান জানালার কাঁচ দিয়ে ভেতরে উঁকি মারল। পেছনের সিটে একজন লোক বসেছিলেন, স্যুটবুট পরা, চশমা লাগানো, ফোনে কথা বলছেন। আয়ানের নজর ওই লোকের মুখের উপর পড়ল। এক নিমেষে তার মনে হল যে এই মুখটা সে কোথাও দেখেছে। সে ঝট করে পকেট থেকে ছবিটা বের করল এবং দেখল। হৃৎস্পন্দন বেড়ে গেল। এ তো সেই লোক যে ছবিতে আছে। এ তো তার বাবা অনির্বাণ চ্যাটার্জি। আয়ান বুঝতে পারছিল না কি করবে। গাড়ি এগিয়ে যেতে লাগল। আয়ান ভাবল, যদি এখনই না থামাই তবে আর কবে দেখা হবে। সে চিৎকার করে উঠল, পাপা, থামুন! এবং গাড়ির সামনে দৌড়ে চলে এলো। ড্রাইভার ব্রেক কষল, গাড়ি থেমে গেল। ড্রাইভার রেগে বাইরে এলো এবং বলল, অন্ধ নাকি, গাড়ির সামনে চলে এলি? অনির্বাণ চ্যাটার্জি জানালার কাঁচ নামালেন এবং জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আয়ান ওনার কাছে গেল এবং হাত জোর করে বলল, সাহেব, আমার মা অসুস্থ। আমার 1,00,000 টাকা চাই। কেউ আমাকে সাহায্য করুন। অনির্বাণ সেই নোংরা ছেঁড়া পোশাক পরা ছেলেটিকে দেখলেন। তিনি একটু অবাক হলেন। তিনি বললেন, বেটা, তুমি অন্য কারোর কাছে সাহায্য চাও। আমি এখন ব্যস্ত আছি। আয়ান বলল, না সাহেব, আপনি আমাকে সাহায্য করুন। দেখুন এই ছবিটা। আমার মা বলেছিলেন আপনি আমার পাপা। আয়ান ছবিটা অনির্বাণের সামনে ধরল। অনির্বাণ ছবিটা দেখলেন এবং ওনার হাত থেকে ফোনটা পড়ে গেল। এ তো ওনার নিজের বাড়িরই ছবি, যাতে 3 বছরের আয়ান, অঞ্জলি আর তিনি নিজে ছিলেন। তিনি দ্রুত গাড়ির দরজা খুলে বাইরে এলেন। তিনি আয়ানকে দেখলেন, 13 বছরের ছেলে, ছেঁড়া জামা, মুখে ধুলোবালি, কিন্তু চোখে সেই সারল্য যা তার ছেলের মধ্যে ছিল। অনির্বাণ কাঁপা কাঁপা হাতে আয়ানের কাঁধ ধরলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে? আয়ান বলল, আমার নাম আয়ান। অনির্বাণের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আয়ান তার ছেলে! তিনি আয়ানকে জড়িয়ে ধরলেন এবং হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তিনি বললেন, বেটা, আমি তোকে কতদিন ধরে খুঁজছি। আমি পুরনো বাড়িতে গিয়েছিলাম, তোর দিদাকে জিজ্ঞাসা করেছিলাম। আমি সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু তোদের হদিশ পাওয়া যায়নি। তুই কোথায় ছিলি বেটা? আয়ানও কাঁদছিল। সে বলল, পাপা, আমি আর মা এখানেই আছি। আমরা ঠেলা লাগাই। মা অসুস্থ, ওনার অপারেশন হতে হবে। 1,00,000 টাকা লাগবে। অনির্বাণ আয়ানের মুখটা ধরলেন এবং বললেন, বেটা, তুই চিন্তা করিস না, আমি আছি তো। তোর মা কোথায়? আয়ান বলল, হাসপাতালে। অনির্বাণ তক্ষুনি বললেন, চল, আমরা এক্ষুনি ওখানে যাচ্ছি। তিনি ড্রাইভারকে বললেন, গাড়ি বের করো, হাসপাতালে যেতে হবে। আয়ান গাড়িতে বসল। অনির্বাণ তার হাত ধরে বসেছিলেন। তিনি বারবার আয়ানকে দেখছিলেন। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার ছেলেকে সে ফিরে পেয়েছে 10 বছর পর। 10 বছরে কত কি বদলে গিয়েছে। তার ছোট্ট ছেলে এখন 13 বছরের হয়ে গিয়েছে এবং কি অবস্থায় ছিল, ছেঁড়া জামা, নোংরা মুখ, হাতে কড়া পড়া। গাড়ি হাসপাতালে পৌঁছালো। অনির্বাণ আর আয়ান দৌড়ে ভেতরে গেল। আয়ান জানালো যে তার মা কোন ওয়ার্ডে আছে। দুজনে সেখানে পৌঁছালো। অঞ্জলি বিছানায় শুয়েছিল, খুব দুর্বল দেখাচ্ছিল। আয়ান বলল, মা, দেখো, আমি পাপাকে নিয়ে এসেছি। অঞ্জলি চোখ খুলল এবং অনির্বাণকে দেখল। তার চোখে জল এসে গেল। অনির্বাণ কাছে গেলেন এবং বললেন, অঞ্জলি, আমি এসে গেছি। এখন তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। অঞ্জলি কিছু বলতে চাইছিল, কিন্তু দুর্বলতার কারণে আওয়াজ বেরোচ্ছিল না। অনির্বাণ তক্ষুনি ডাক্তারকে ডাকলেন।
ডাক্তার এলেন এবং অনির্বাণ বললেন, আমি অনির্বাণ চ্যাটার্জি বলছি। ইনি আমার স্ত্রী। ওনার তক্ষুনি চিকিৎসা শুরু করুন। টাকার চিন্তা করবেন না। ডাক্তার অনির্বাণ চ্যাটার্জির নাম শুনে অবাক হয়ে গেলেন। পুরো শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। তিনি তক্ষুনি বললেন, জি স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। অনির্বাণ তক্ষুনি 1,00,000 টাকা জমা করিয়ে দিলেন। ডাক্তারদের টিম ডাকা হলো। অঞ্জলিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অনির্বাণ আর আয়ান বাইরে বসে অপেক্ষা করছিলেন। আয়ান অনির্বাণকে জড়িয়ে ধরে কাঁদছিল। অনির্বাণ তাকে সামলাচ্ছিলেন এবং বলছিলেন, বেটা, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ অনির্বাণের মোবাইলে একটি মেসেজ এলো। সে মোবাইল খুলল তো একটা ভিডিও লিংক ছিল। কেউ তাকে পাঠিয়েছিল। সে ভিডিওটি প্লে করল। ভিডিওতে মোড়ে পুলিশদের মাধ্যমে অঞ্জলি আর আয়ানের সাথে করা মারধর দেখা যাচ্ছিল। অনির্বাণের হাত থেকে মোবাইল পড়ে গেল। তার চোখ কপালে উঠল। এটা কি ছিল? সে ভিডিওটি আবার দেখল। তার রক্ত গরম হয়ে গেল। সে আয়ানকে জিজ্ঞাসা করল, বেটা, এটা কি? আয়ান ভিডিও দেখল এবং সবকিছু বলে দিল। কিভাবে পুলিশরা রোজ আসত, কিভাবে টাকা না দিয়ে খাবার খেত, কিভাবে সেদিন চাটনি পড়ে গিয়েছিল এবং কিভাবে তারা মারধর করেছিল। অনির্বাণের বুক ফেটে গেল।